শহর থেকে কিছু দূরে ছিল পলাশপুর গ্রাম। এই গ্রামে এক বৃদ্ধা বসবাস করত। সংসারের সব দায়িত্ব মিটিয়ে দিলেও বৃদ্ধার মনে কোনো শান্তি ছিল না। কারণ 3 মেয়েরই বিয়ে হয়ে গেলেও তার 2 মেয়ে চামেলি ও পামেলি তার ঘরেই থাকতো আর সবসময় তাকে উৎপাত করত। চামেলি ও পামেলি সব কাজ তাদের মাকে দিয়েই করাতো, আর তারা সবসময় আরাম করে সুখে শান্তিতে বসবাস করত। অন্যদিকে তার আরেক মেয়ে শেফালি গরিব স্বামী সুরেশের সাথে সুখে শান্তিতে বসবাস করত। তাদের আর্থিক সচ্ছলতা না থাকলেও সুখ শান্তি ছিল অপরিসীম। যাই বলিস চামেলি, এই সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার একদম ভালো লাগে না। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বলেই তো শ্বশুর বাড়ি আর স্বামীকে ছেড়ে এই বাপের বাড়িতে এসে আমি শুয়ে থাকি। শুয়ে বসেই কাটাতে ভালো লাগে আমার। শ্বশুর বাড়িতে থাকলে কত কাজ করতে হয়, আর বাপের বাড়িতে সব কাজ মাই করে দেয়। কি আরামে থাকা যায়। একদম ঠিক বলেছিস। ওই জন্যই তো আমার স্বামী অনেক বড়লোক হওয়া সত্ত্বেও, অনেক কাজের লোক থাকা সত্ত্বেও আমি স্বামীর সংসার করি না। কত কাজ করতে হবে জানিস, আর এদিক ওদিক হলেই সবাই কথা শোনাবে। তার থেকে ভালো এই বাপের বাড়িতে এসে বসে আছি আর কি সুন্দর খাচ্ছি আর ঘুমাচ্ছি। জানিস চামেলি, শুনলাম আমাদের ছোট বোন শেফালি নাকি কালকে আসছে। উফ, ও এলেই মা তো শুধু শেফালি শেফালিই করে যাবে। আমাদের 2 বোনকে মা তো যেন সহ্যই করতে পারে না। একদম ঠিক বলেছিস। আমার তো এক এক সময় চিন্তা হয়, মা না সম্পত্তির সব ভাগ আমাদের ছোট বোন শেফালিকেই দিয়ে দেয়। না না না, এটা হতে দেওয়া যাবে না। শেফালিকে কোনোভাবেই সম্পত্তির ভাগ আমরা দেব না। আমরা তো বাপের বাড়িতেই থাকি, তাহলে আমাদেরই ওপর তো সম্পত্তির অধিকার সবটা, তাই না? চল চল, আমি একটু বরং ঘুমিয়ে নিই। মা তো সংসারের সব কাজ করেই দেবে, তাহলে আবার চিন্তা কিসের। চামেলি আর পামেলিকে নিয়ে মৃন্ময়ীর যন্ত্রণা শেষ ছিল না। তারা কখনোই কোনো কাজে মাকে সাহায্য করতো না, ফলে সংসারের সব কাজ সেই বৃদ্ধ মাকেই করতে হতো। ও, এই বয়সে এত কাজ কি করা যায় নাকি? 2 মেয়ে ঘরে থাকা সত্ত্বেও আমাকে সব কাজ করতে হয়। একটুও কষ্ট ওরা বোঝে না। আমার ছোট মেয়ে শেফালির মনে বড্ড দয়া। কাল ও এলে আমি একটু রেহাই পাই। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, মাকে দেখতে পাবো, দিদিদের দেখতে পাবো, কি আনন্দটা যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। মা, ও মা, বলি কোথায় গেলে? আমি চলে এসেছি তো। কই রে দিদিরা, কোথায় গেলি? এই দেখ, আমি চলে এসেছি। শেফালি, তুই এসেছিস? কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আয় আয় মা, বস বস, দুটো মনের কথা বলি তোর সাথে। হ্যাঁ রে শেফালি, বলি জামাই ভালো আছে তো? জামাই কিছু কাজ কারবার পেলো নাকি? তোর সংসারে কোনো অসুবিধা হয় না তো? না না মা, কোনো অসুবিধা হয় না। তুমিই তো শিখিয়েছিলে মা, যখন যেমন তখন তেমন। তাছাড়া একটা ভালো খবর আছে গো, তোমার জামাই চাকরি পেয়েছে। খুব ভালো শেফালি মা, খুব ভালো খবর। আরো বড় হও মা। হ্যাঁ, যত দরদ তো তোমার খালি ছোট মেয়ের প্রতি। কই, আমাদের তো কোনো সময় বলো না যে ভালো থাক, সুখে থাক। এভাবে কেন বলছিস দিদিরা? মা তো সবারই মা, আমাদের 3জনেরই মা। মা তো সকলকেই সমান ভালোবাসে।
আমি থাকি না কাছে, তাই হয়তো এটা বলল। থাক থাক শেফালি, তোকে আর নাটক করতে হবে না, আমরা সবই বুঝি, বুঝলি? যা, এখন এখানে বসে না থেকে রান্নাবান্নার ঘরের কাজগুলো করে দেগা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঘরের সব কাজ করে দিচ্ছি, তোরা একটু বিশ্রাম নে, যা। ওরা তো রোজই বিশ্রাম নেয় রে মা। তুই তো শ্বশুর বাড়িতেও খাটিস, এখানে এসেও আবার কাজ করার কথা বলছিস। তুই বিশ্রাম নে, আমি কাজগুলো করে দিচ্ছি রে। দেখো মা, ওই বোনের সামনে আমাদের নামে একদম নিন্দা করবে না। আমরা যদি শুয়ে বসে থাকি তো তাতে কার কি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি সব কাজ করে দিচ্ছি, কাউকে এত ঝগড়াঝাটি অশান্তি করতে হবে না। এরপর শেফালি ঘরের সমস্ত কাজ একটা একটা করে করতে থাকে, আর অন্যদিকে পামেলি আর চামেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখতে থাকে। শুনছিস পামেলি, শুনলাম কাল শেফালি চলে যাবে। শেফালির বর নাকি চাকরি পেয়েছে রে। আমাদের এত বড়লোক ঘরে বিয়ে দিল, আর ওকে কত গরিব ঘরে বিয়ে দিয়েছিল, সেখান থেকে ওর বর আজকে শুনলাম চাকরিও পেয়ে গেল। হ্যাঁ রে, আমিও তো তাই শুনলাম। এখন তো আমার চিন্তা হচ্ছে, বাড়ির সব সম্পত্তি মানা শেফালিকে দিয়ে দেয়। যেভাবে শেফালি শেফালি করে, আমার তো মোটেও ভালো লাগে না। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি এসেছে রে তোর মাথায়? যাই হোক, আমরা এতদিন ওপরে ছিলাম, শেফালি আমাদের থেকে সম্পত্তিতে ওপরে উঠে যাবে, এটা আমিও সহ্য করতে পারছি না। আমার যে বুদ্ধিটা মাথায় এসেছে সেটা হলো, আমি ভাবছি আমাদের এই বাড়িটা বিক্রি করে তার সম্পত্তি তুই আর আমি দুজনে সমান সমান ভাগ করে নেব, আর মাকে শেফালির কাছে পাঠিয়ে দেব। হ্যাঁ, এই বুদ্ধিটা তো তুই ভালোই দিয়েছিস, কিন্তু বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? সেই তো শ্বশুর বাড়ি ফিরে আবার সেই কাজ করতে হবে। ওসব এখন ভেবে লাভ নেই রে, আগে তো সম্পত্তিটা নিজেরা নিয়ে নি, তারপরে ওসব ভাবা যাবে। যতটা টাকা পাবো তাতে করে আমরা যে কোনো জায়গায় থেকে যেতে পারবো, কিন্তু বাড়ির ভাগ শেফালিকে দেওয়া যাবে না। আমি আসছি মা, সাবধানে থেকো, কোনো অসুবিধা হলে আমাকে চিঠিতে জানিও। হ্যাঁ রে মা, জানাবো জানাবো। যা যা, সাবধানে যা। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। পামেলি আর চামেলি মাকে দিয়ে সংসারের সব কাজ করায়। ওসব নিয়ে তুমি চিন্তা করো না শেফালি, তোমার দিদিরা তো বরাবরই ওরকম হিংসুটে। তেমন হলে মা আমাদের কাছেই থাকবে। আমি তো এখন চাকরি পেয়ে গেছি, আমাদের তো আর অর্থের এখন অভাব নেই। যাই হোক, আমার কাল থেকে অফিস শুরু, বড় পোস্টে চাকরি, অনেক টাকা মায়না, দায়িত্ব অনেক। শোনো মা, আমরা দুই বোনে ঠিক করেছি তোমার এই বাড়িটা আমরা বিক্রি করে দেব, আর কথাও হয়ে গেছে, বাড়ির যে কিনবে সে কালকে দেখতে আসছে। লোকটার নাম এস সরকার। হ্যাঁ মা, সম্পত্তির যা টাকা পাবো তা আমরা দুই বোনে ভাগ করে নেব, আর তুমি কালকেই শেফালির কাছে চলে যেও, পরিষ্কার জানিয়ে দিলাম। হায় রে আমার পোড়া কপাল, শেষ জীবনে যে এই সব ছিল তা কি করে জানবো। 3 মেয়েরই বিয়ে দিলাম, 2 মেয়ে ফিরে এসে এইভাবে আমাকে উৎপাত করছে। শেষে কিনা ভিটে মাটিটুকুও বিক্রি করে দিতে চাইছে। আর একটা কথা শুনে রাখো মা, ওই যে তুমি শেফালি শেফালি করো না, দেখবে কাল যখন সম্পত্তির ভাগ আমরা দুই বোনে নিয়ে নেব, তখন শেফালিও তোমাকে দেখবে না, এই আমি বলে দিলাম। হে ভগবান, কিছু একটা উপায় করো ঠাকুর। ভিটে মাটিটা ছেড়ে আমি যে কোথাও থাকতে পারবো না।
আর কিছুক্ষণের মধ্যেই ভিটে মাটি ছেড়ে আমাকে চলে যেতে হবে। হায় রে পোড়া কপাল, সেই অল্প বয়সে স্বামী ছেড়ে দ্বিতীয় বিয়ে করলো। 3 মেয়ে নিয়ে এই বাড়িতেই দিন কাটালাম, শেষে কিনা এই বাড়িও আমার হাতছাড়া হয়ে যেতে চলেছে। কতদিন পরে শ্বশুর বাড়িতে এলাম। যাই হোক, ভেতরে যাই এবার। শুনছো মা, বাড়িটা যে কিনবে সে কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে, গাড়ির হর্ন বাজছে, বুঝলে? আর কিছুক্ষণের মধ্যেই বাড়িটা ফাঁকা করে দিতে হবে। বাড়ি ফাঁকা করতে হবে না চামেলি, কারণ বাড়িটা আমি কিনছি। এস সরকার, মানে সুরেশ সরকার। এ কি? এ তো শেফালির বর সুরেশ। তার মানে এস সরকার আর কেউ নয়, সুরেশ সরকার। হায় রে হায়, শেষে কিনা আমার বোনের বর এই বাড়িটা কিনে নেবে। কোনো বাড়ি কেনা টেনা হবে না। মায়ের জমি আর মায়ের বাড়ি মায়েরই থাকবে, বুঝেছো? আমি সেইভাবেই সব কাগজপত্র তৈরি করে দিয়েছি। হ্যাঁ, সে কি? তাহলে সম্পত্তির ভাগও তো আমরা পাবো না। হায় হায়, এ কি হলো? অতি লোভে তাঁতি নষ্ট হলো তো। মা, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার বাড়ি তোমারই থাকবে। তুমি সারা জীবন এখানে নিশ্চিন্তে দিন কাটাবে। সত্যি ভগবান যেন আমার ডাকে সাড়া দিয়েই তোমাদেরকে পাঠালো। চামেলি আর পামেলি, তোমরা 2 দিদি এবার থেকে নিজের স্বামীর ঘরেই থাকবে। ফুল যেমন গাছে সুন্দর, মেয়েরাও তেমনি স্বামীর ঘরেই সুন্দর। তাছাড়া তোমাদের স্বামীরাও আমার স্বামীর মতোই খুবই ভালো, তাই কোনো চিন্তার কারণই নেই। হ্যাঁ রে বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অত্যন্ত অলস আর লোভী হয়ে পড়েছিলাম। হ্যাঁ রে শেফালি, তুই একদম ঠিকই বলেছিস। সত্যি আমিও মাকে অনেক কষ্ট দিয়েছি। মাকে কষ্ট দিলে তার পরিণাম কখনোই ভালো হয় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাহলে আবার কি? সবাই যখন সবার ভুল বুঝতে পেরেছো, আর মাও যখন নিজের ভিটে মাটি হারালো না, আর আমার চাকরিটাও হয়ে গেল, তাহলে সবাই মিলে চলো আমার বাড়িতে গিয়ে আর জমিয়ে খাসির মাংস আর গরম গরম ভাত খাওয়া হবে। চলো চলো। কিরে মিনি, সেই কখন খেতে দিয়েছি, এখনো অবধি খেলি না? আর কখন খাবি বলতো? ভাত যে জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল। আমাকে আলু সিদ্ধ ভাত দিয়ে কেন খেতে দিচ্ছ মা? বাবা যে বলেছিল আজকে আসার সময় একটু মাংস নিয়ে আসবে। আজকে তো লুচি মাংস হওয়ার কথা ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। তোর বাবা যে শহরে গেছে, কে জানে আজ রাতে ভালোই ভালোই ফিরতে পারলে হয়। জানো মা, মাসিমণিদের বাড়িতে প্রায় দিনই ভালো ভালো খাবার হয়। মাংসের গন্ধ পাই খেলা করতে গেলে, কিন্তু মাসিমণি একটুও দেয় না। ঠিক আছে মিনি, আমাদেরও একদিন ভালো খাবার হবে। একদিন তোর পছন্দের লুচি মাংস রান্না হবে। এখন এটা দিয়েই খেয়ে নে মা আমার। ঠিক আছে মা, আমি এই আলু সিদ্ধ ভাতটাই খেয়ে নিচ্ছি। শহর থেকে ফিরতে কত দেরি হয়ে গেল। আসার সময় ফসলের চারাটাও নষ্ট হয়ে গেল। যাই, এখন একটু মিনতির বাড়িতে গিয়ে দেখি যদি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। মেয়েটার জন্য একটু মাংস এনে দেবো ভেবেছিলাম, সেটাও হলো না। মিনতি, মিনতি, বাড়িতে আছো? এ কি জামাই বাবু, এত রাতে? বলি মিনি কিছু বায়না করেছে নাকি? আমি কিন্তু কোনো খাবার দাবার কিছু দিতে পারবো না। না না মিনতি, ওভাবে বলো না।
শহরে গেছিলাম, আসার সময় ভেবেছিলাম মেয়েটার জন্য একটু মাংস নিয়ে আসবো, কিন্তু আসার সময় দেখি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তাই ভাবছিলাম একটু হাঁসের ডিম যদি থাকে আজকের মতো মেয়েটাকে একটু খেতে দিতে পারতাম। না গো জামাইবাবু, ঘরে সেরকম কিছুই নেই। আর দেখতেই তো পাচ্ছ কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে। আমার স্বামী আজ বাজারেই তো যেতে পারিনি। ঠিক আছে মিনতি, আমার আর তোমার দিদির জন্য কোনোদিন তো কিছু চাই না, ছোট মেয়েটার জন্য বড় মায়া লাগে। কি আর করব, গরিব হয়ে জন্মেছি, যেমন সামর্থ্য তেমনই খাওয়াবো। আজ তবে আসি। চাল নেই চুলো নেই, দিদি যে কেমন একটা ঘরে বিয়ে করলো। এখন প্রায় দিন এসে আমাদের কাছে এটা চাই ওটা চাই। আজ তো আমি নাই করে দিয়েছি। তা তুমি ভালোই করেছো গিন্নি। আর যাই হোক, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এমন পরিবেশে আজ গরম গরম ভাত আর মাংসের ঝোলটা ভালোভাবে জমে যাবে। একদম ঠিক বলেছ। আমাদের জমিতে ভালো চাষ হয়, আমাদের টাকা তো বেশি হবেই। চলো এখন রাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তুমি যে ঠিকভাবে বাড়ি ফিরেছ এই ঝড় বৃষ্টির রাতে, এটাই অনেক গো। ওইভাবে মন খারাপ করো না। আজ নেই তো কি হয়েছে, একদিন দেখবে ঠিক সব হবে। আমার মতো একটা গরিব মানুষকে বিয়ে করে নিজের কপালটাই তুমি পুড়িয়েছো সরলা। তোমার জন্য বড় কষ্ট হয়, আমি সেভাবে রোজগার করতে পারি না, তোমাকে আর মিনিকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। আমার কি কম কষ্ট? হ্যাঁ, মাঝে মাঝে তো আমারও এমন মনে হয়, মিনতির মতো বড়লোক ঘরে বিয়ে করলে আমার কি আর এত কষ্ট থাকতো। যাই হোক, এখন সেসব কথা বাদ দাও। শহর থেকে ফসলের চারা আনবে বলেছিলে, তা সেটা কি এনেছো? বেশ কয়েক টাকা দিয়ে ফসলের চারা নিয়ে এসেছিলাম, কিন্তু আসার সময় এত জোরে বৃষ্টি হয় যে সমস্ত ফসলের চারাগুলোই নষ্ট হয়ে যায়। সবই আমার কপাল। ভেবেছিলাম সেই ফসলের চারাগুলো মাটিতে রোপণ করে গাছ জন্মাবে, সেটাও হলো না। কিন্তু বাইরে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এরকম বৃষ্টি যদি পরপর কদিন চলতে থাকে, মাটিতে চারা গাছ লাগালেও তো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বলেছ সরলা। এমন ঝড় বৃষ্টি আগে কখনো দেখিনি। ও মা, জানো মা, আজকে ফুলির জন্মদিন, কিন্তু জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেনি। বলেছে আমরা তো গরিব, তাই ওকে কিছু দিতে পারবো না জন্মদিনে, তাই আমাকে নিমন্ত্রণ করেনি। এটা নিয়ে তুই মন খারাপ করিস না মিনি, দেখবি একদিন আমাদেরও অনেক টাকা হবে, সেদিন তোকে সবাই নিমন্ত্রণ করবে, আমরাও ভালো ভালো খাবার খেতে পারবো। মা, তুমি আমার জন্মদিন কেন করো না? সবার জন্মদিনে কত ভালো ভালো রান্না হয়। সেজন্য কি আমাদের কম কষ্ট হয় রে মা? আর যাই হোক, আমি তোকে কথা দিচ্ছি মিনি, এবারের জন্মদিনে তোর পছন্দের লুচি মাংস রান্না হবে। সরলা আর মিনতি দুই বোন হওয়া সত্ত্বেও মিনতি সরলাকে কখনো কোনো কাজে সাহায্য করতো না। এর জন্য সরলার মনে একটা কষ্ট থেকেই গেছিল। সে তার ছোট বোন মিনতিকে ভালোবাসলো। মিনতি কখনো সরলাকে পছন্দ করতো না, কারণ সে গরিব ছিল। ও মা, জানো আমি যখন খেলা করতে গেছিলাম, মাসিমণিদের বাড়ির জানলা দিয়ে কত সুন্দর মাংসের গন্ধ আসছিল। আমি একটু যাব মা? না রে মিনি, আমি তোকে বারণ করছি, মাসিমণিদের বাড়ি কখনো যাবি না। ওরা না আমাদের পছন্দ করে না। কেন বারবার ওদের বাড়িতে যাওয়ার কথা বলিস? আমার সব বান্ধবীদের মতো
আমারও ভালো ভালো খাবার খেতে ইচ্ছা হয় মা। ওরা রোজ ভালো ভালো খাবারের গল্প করে, আমি তো পাই না, তাই খেতে ইচ্ছা হয়। সবই বুঝছি মিনি, কষ্ট যে আমারও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটু কষ্ট কর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সেই গ্রামে এক বৃদ্ধার আগমন ঘটে। একদিন সকালে সরলা ধান ঝাড়ছিল। ঠিক এমন সময় সেই বৃদ্ধা সরলার কাছে আসে। আরে, এনাকে তো এর আগে কখনো এই গ্রামে দেখিনি। ইনি আবার কে? অনেক বয়স হয়েছে তো, হয়তো কিছু সাহায্যের জন্য আমার কাছে এসেছে। বলি 2 দিন হলো পেটে কিছু খাবার পড়েনি। এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছি, কেউ একটু খেতে দেয়নি। তোর কাছে একটু খাবার হবে? ঘরে তো সেরকম কিছু নেই। রোজ আমরা যা খাই ওই একটু আলু সিদ্ধ আর ভাত, যাই সেটাই বরং খেতে দি, পেটটা তো ভরবে। কি রে মা, কি এত ভাবছিস? এই বৃদ্ধা মানুষটাকে একটু খেতে দিতে পারবি রে? নিশ্চয়ই পারবো পিসিমা, আপনি আসুন, ভেতরে এসে বসুন। আমরা গরিব মানুষ, সেইভাবে হয়তো ভালো ভালো কিছু খাবার রান্না করতে পারবো না, তবে ঘরে যা আছে আপনাকে তাই দিয়ে আমি রান্না করে খাওয়াবো। এরপর সরলা ভাত গরম করে আর তারপর নিজের ভাগের খাবারটা সেই বৃদ্ধা পিসিমাকে দিয়ে দেয়। আহ, গরম ভাত দেখে খুব আনন্দ হচ্ছে। এইভাবে আলু সিদ্ধ ভাত দিয়ে খেতে দিতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমার ঘরে আর কিছুই নেই রান্না করে দেবার মতো, তাই এই দিয়েই ভাত খেতে দিলাম। এরপর পিসিমার খাওয়া হয়ে যায়। এই নে মা, এই চারা গাছটা রাখ। এই ছোট্ট চারা গাছ দিয়ে আমি কি করব? এখানে প্রতিদিন সন্ধে হলেই মুষলধারে বৃষ্টিপাত হয়, কোনো চারা গাছই এখানে জন্মাবে না পিসিমা। কোনো সবজির চাষ করা সত্যিই খুব কষ্টকর। শোন মা, এটা হলো জাদু কুমড়োর গাছের চারা। তুই এই গাছটা ঘরের ভেতরে লাগাবি, দেখবি এই গাছ তোকে অনেক কিছু দেবে। আর শোন, এটা হলো জাদু কুমড়ো, এই কুমড়ো গাছ থেকে ফলন কোনোদিন শেষ হবে না। ঠিক আছে পিসিমা, আমি এই গাছটা তুমি যেভাবে বললে সেভাবেই ঘরের ভেতরে রোপণ করব। এই নে তবে এই চারা গাছটা, একদিন দেখবি তোর অনেক উপকারে এসেছে। এরপর সরলা সেই কুমড়োর চারা গাছটা ঘরের মধ্যেই লাগিয়ে দেয়। তারপর বেশ কিছুটা সময় পার হয়ে যায়। দেখতে দেখতে একদিন সেই গাছে অনেক কুমড়ো ফলে। দেখো দেখো, আমাদের এই ঘরের ভেতরে কত কুমড়োর চাষ হয়েছে। দেখো, এখানে না তো ঝড় বৃষ্টি হবে আর না তো বিদ্যুৎ চমকাবে। এই ঘরের ফসল কখনো নষ্ট হবে না। তুমি ঠিক বলেছ সরলা, আর কোনো চিন্তা নেই, ঘরের মধ্যেই কত কুমড়োর ফসল ফলেছে। এই কুমড়ো বাজারে বিক্রি করে আমি অনেক টাকা লাভ করব। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। এই কুমড়ো যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা লাভ হবে, কারণ এই গ্রামে কোনো কুমড়ো চাষি নেই আর কুমড়োর ফসলও ফলে না। যাই গো সরলা, আর দেরি না করে এবারে এই কুমড়োগুলো বাজারে নিয়ে যাই আর তারপর বিক্রি করি। মিনির জন্য যদি একটা ভালো কিছু আনতে পারি তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। আর 2 দিন বাদেই মেয়েটার জন্মদিন, বড় শখ করে কথা দিয়েছিলাম,
মেয়েটাকে একটু লুচি মাংস খাওয়াবো। দেখা যাক সেটা সম্ভব হয় কি না। কুমড়ো নেবে গো, কুমড়ো, মিষ্টি তাজা কুমড়ো, সাথে কুমড়ো শাক একদম বিনামূল্যে। এরপর আস্তে আস্তে সেই সুস্বাদু জাদু কুমড়োগুলো সমস্ত বিক্রি হয়ে যায় আর তারপরে অনেক টাকা লাভ হয়। হ্যাঁ গো, এ কোন সমস্যায় পড়লাম! প্রতিদিন এইভাবে সন্ধেবেলায় বৃষ্টি হতে হতে জমির ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। ঠিকই বলেছ মিনতি, এরপরে তো না খেতে পেয়ে আমরা মরেই যাব। হ্যাঁ গো, গোটা গ্রামে সবাই বলছে আমার দিদিদের ঘরে মিষ্টি কুমড়োর চাষ হয়েছে, আর সেই কুমড়ো নাকি যে সে কুমড়ো নয়, জাদু কুমড়ো। কাল সকালে ভাবছি দিদির কাছে ক্ষমা চেয়ে নেব। কিরে মিনতি, আজ এতদিন ধরে এক গ্রামে দুই বোনে বসবাস করি, কোনোদিন তো খোঁজও নিসনি। আজ হঠাৎ আমার বাড়ির সামনে। ভুল করেছি দিদি, অসময় তোমাদেরকে একটু খাবার দিয়েও সাহায্য করিনি। আজ প্রতিদিন সন্ধেবেলা বৃষ্টি হওয়ার জন্য আমাদের চাষের ফসল সমস্ত নষ্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে মিনতি? তোর দিদি এখনো বেঁচে আছে, কোনো চিন্তা নেই বোন। তোরা আমাদের বাড়িতে আজ থেকে খাওয়া দাওয়া করবি। তুমি আমার চোখ খুলে দিয়েছো দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যি আর কোনো দিন কাউকে খাবার নিয়ে তাচ্ছিল্য করব না। মা মা, জানো বাবা বলেছে আজ বাজার থেকে মাংস নিয়ে আসবে, সাথে একটু ময়দাও আনবে। বাবা বলেছে আজ লুচি আর মাংস হবে। হ্যাঁ রে মিনি, একদম ঠিক। আজ তো তোর জন্মদিন, বলেছিলাম না তোর জন্মদিনে লুচি আর মাংস হবে। দেখ, ভগবান ঠিক সহায় হয়েছে। তোর জন্মদিনের দিন এবার সত্যি সত্যিই লুচি আর মাংস রান্নার সুযোগটা করে দিয়েছে। অন্যদিকে মিনির বাবা বাজার থেকে মাংস আর ময়দা নিয়ে আসে। তার মনেও খুব আনন্দ হয় তার ছোট মেয়েটাকে খুশি করতে পেরেছে জেনে। কি মজা, কি মজা! কতগুলো লুচি হয়েছে। আজ কতদিন পর লুচি মাংস খাচ্ছি। আর আমাদের কোনো অভাব থাকবে না। এভাবে রোজ কুমড়োগুলো বাজারে বিক্রি করে যে টাকা আসবে তাতে ভালোভাবেই সংসার চলে যাবে। তুমি একদম ঠিক বলেছ। আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। আর আমাদের মেয়ে মিনিকেও আমরা ভালো ভালো রান্না করে খেতে দিতে পারবো। ও বাবা, বাবা, ও মা, তাড়াতাড়ি খেয়ে নাও, গরম গরম লুচি মাংস যে ঠান্ডা হয়ে যাচ্ছে।